আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুজি দিয়ে কোনো রকম ডিম ছাড়াই পানির ভাপে এত সুন্দর নরম তুলতুলে একটা হেলদি নাস্তা তৈরি করব। বলতে পারেন সুজির কেক। এটা এত বেশি মজার হয়, সেই সাথে একদম কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করা যায়। ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু সুজি দিয়ে নো ফেল একটা কেকের রেসিপি তৈরি করতে পারেন। সুজির এই কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। নরম তুলতুলে সফট নো ফেল সুজির এই কেকগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। টক দইয়ের পরিবর্তে বেকিং সোডা সেই সাথে ডিম ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো রকম ডিম দিব না, টক দই দিয়েই তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিবেন, এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এখন টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। আমি এখানে বলে রাখি 1 কাপ টক দইয়ের জন্য আমি এখানে 1 কাপ সুজি 1/3 কাপ ময়দা অ্যাড করছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করব, তবে এই ডোটা একটু ঘন টাইপের হবে। তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজিটাকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে। এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন যে কাপগুলোর মধ্যে আমি কেকগুলো বানাবো ওই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কেকগুলো মোল্ড আউট করতে অনেকটাই অসুবিধা হবে। তেল লাগানো হয়ে গেছে, এই কাপগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর সুজিগুলো ফুলে যাবে। ডোটা কিন্তু রেডি না, এখন ডোটাকে রেডি করতে হবে কেক তৈরি করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার নেবেন না, বেকিং সোডা নিতে হবে, না নিলেও হবে, এটা টোটালি অপশনাল। 1/4 টিস্পুন বেকিং সোডার সাথে 1 চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে যে আমি বেকিং সোডাটা দিয়েছি এটা টোটালি অপশনাল, না দিলেও হবে, তবে যদি হাতের কাছে থাকে অল্প একটু দিয়ে দিবেন। এখন আমি এখানে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। সুজির এই কেকের ব্যাটারটা পাতলা হবে না, একদম ঘন টাইপের একটা ব্যাটার হবে। এটার কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝে নেবেন। সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এখানে কাপটা ভরে দেওয়া যাবে না, আমি অল্প একটু খালি রেখে দিয়ে দিচ্ছি। কাপের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায়। আমার কাছে 2টা কাপ ছিল, আমি 2টা কাপে দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু 3-4টা এরকম ছোটো কাপ থাকলে একসাথে বানিয়ে নেওয়া যায়। এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসছে তখন উপরে কেকের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। এই কেকগুলো হতে বেশি একটা সময় লাগে না, মাত্র 7 থেকে 8 মিনিট হইলেই হয়ে যায়। এই কাপ কেকগুলো হতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় হলেই হয়ে যাবে, তার থেকে কম লাগবে, তবে বেশি লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে দেখেন কেকগুলো ফুলে একদম কাপটা ভরে গেছে। আমার উচিত ছিল এই কাপের অর্ধেকটা করে ব্যাটার দেওয়া। তো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একদম ঢাকনাটার মধ্যে লেগে গেছে। এখন আমি 5 মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি যে এটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, না ভিতরে কাঁচা আছে।
আমি এখানে একটা স্টিক নিয়েছি, স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে। আর আমার এই স্টিকটা কিন্তু ক্লিন আসে নাই, ভিতরে যে কাঁচা ব্যাটার ওইটা কিন্তু কাঠির মধ্যে লেগে গেছে দেখেন। তার মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি হয় নাই, উপর থেকে ফুলে গেছে ঠিক আছে, কিন্তু ভিতরে কাঁচা আছে। আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি, তারপর দেখে নিয়েছি যে কেকটা কি আসলে হয়েছে কি না। এখন দেখবেন এই কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, ভিতরে কাঁচা নাই, কেকটা হয়ে গেছে যার কারণে এরকম ক্লিন আসছে। তো আমি ওইটাও চেক করে দেখিয়ে দিয়েছি। এরকম যদি বুঝেন তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গেছে, সেটা 3 মিনিট লাগুক 5 মিনিট লাগুক, কিন্তু যদি এরকমভাবে ক্লিন আসে তখনই বুঝবেন কেকগুলো হয়ে গেছে। আর যে কোনো মোল্ড ব্যবহার করলে অর্ধেকটা ব্যাটার দিবেন, তাহলে এই কেকটা ঠিকঠাক হবে। আমি কিন্তু অল্প একটু খালি রাখছিলাম যার কারণে কেকটা অনেক বেশি হয়ে গেছে, ঢাকনার মধ্যে লেগে গেছে। তো এই কাপ কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কেকগুলো মোল্ড আউট করতে হবে, যার জন্য ছোটো ছোটো স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি, একবারে 3টা করে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি হাফ করে দিয়েছি। আর 3 থেকে 4 মিনিট পরে দেখেন কেকটা কিন্তু ফুলা শুরু করে দিয়েছে। আর এগুলো আমি রান্না করে নিচ্ছি। এদিকে দেখেন কেকগুলো কিভাবে মোল্ড আউট করি। কেকগুলো ঠান্ডা হওয়ার পর এই কাপগুলোকে এভাবে আমি চাপ দিতে থাকবো, আর এভাবে হচ্ছে হালকা করে চাপ দিলে এই মোল্ড থেকে কেকটা আলাদা হয়ে যাবে। আপনারা একটু সাবধানে কাজটা করবেন। যদি কেকটা ঠিকঠাক মতো হয় তাহলে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। তো বাকিটাও ওইভাবে করে দেখাচ্ছি। আর এই কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো কেক অসংখ্য জালিদার হয়েছে। তো এগুলা দেখেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে কেকগুলো আমি দিয়েছিলাম রান্না করতে ওইগুলা দেখি হয়েছে কিনা। কেকগুলো কিন্তু আমি পানির ভাপে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলা পানি ছাড়া লবণ অথবা বালি দিয়েও ভাপিয়ে নিতে পারেন। তো দেখেন খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়েছে দেখেন। আর এই কেকগুলো কিন্তু হয়ে গেছে, কাঠিটা দেখে বুঝতে পারছেন। এখন এই কেকগুলোকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। আর সবগুলো কেক মোল্ড আউট করে নিচ্ছি। কেকগুলো আসলে দেখেই বুঝতে পারছেন, আমার বলে বোঝানোর কিছু নাই। এই কেকগুলো এত বেশি ফুলছে আর এত সফট নরম তুলতুলে হয়েছে, একদম জালিদার হয়েছে, এরকমই নরম তুলতুলে সফট। আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমি কি বলবো, একবার যদি বাসায় আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে। পানির ভাপে ডিম ছাড়া নো ফেল একটা কেকের রেসিপি শেয়ার করছি, তাও আবার সুজি দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফুটন্ত গরম পানিতে আটার ডো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব। তেল ছাড়া হেলদি একটা নাস্তা, সেই সাথে একদম কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্টে রুটি পরোটা বাদ দিয়ে একবার এই নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আজকের এই নাস্তাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি 2 কাপ। চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে এই নাস্তাটা মেইনলি আটা দিয়েই করা হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর নর্মাল পানি দিয়েছি, অল্প অল্প পানি দিব আর একটা ডো তৈরি করব। নর্মালি আটা দিয়ে রুটি পরোটার যে ডোটা আমরা তৈরি করি ওইখানে কিন্তু তেল দেওয়া হয়, তবে আজকের এই নাস্তার মধ্যে কিন্তু কোনো রকম তেল ইউজ করব না। আর এটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই একটা ডো হবে, না শক্ত না নরম। ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। আর এ পর্যায়ে এসে এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এখন এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ফুটন্ত গরম পানিতে যে আমি আটার লেচিগুলা দিব, ওই লেচির ভিতরে একটা পুর দিব আর ওই পুরটা রেডি করে নিচ্ছি।
প্রথমে বলে রাখি এই পুরটা আপনারা চাইলে চিকেন অথবা ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছু সবজি দিচ্ছি, বরবটি আর হচ্ছে গাজর কুচি। 1 কাপ গ্রেট করা আলু, 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর আর বরবটি কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ, বেসিক কিছু মশলা অ্যাড করব। রেগুলার রান্নায় আমরা যে মশলাগুলো ইউজ করি এখান থেকে কিছু মশলা দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অল্প একটু মানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। চাইলে এভাবে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন, তবে আমি এটাকে একটু টেলে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি 1/4 টিস্পুন জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু, মানে 1 চামচের মতো হবে। এখন আগে থেকে গ্রেট করা আলু আর সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব, তাহলেই হয়ে যাবে ভিতরের পুরটা। এই কাজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা যদি করেন এটার ভিতরের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভিতরের পুরটা একদম রেডি। এটাকে আমি একটা চড়ানো প্লেটে রেখে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখেন আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। রেস্টে রাখার ফলে এখন এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। ময়ান করা হয়ে গেলে এই ডোটা থেকে কিছুটা আমি লেচি কেটে রেখে দিচ্ছি। ছোটো ছোটো করে লেচিগুলা করব, যেহেতু পুরি টাইপের আর কি বানাবো। পুরিগুলো যতটুকু বড় হয় ঠিক ততটুকু। এখন এগুলাকে একটা সাইডে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কিন্তু ঢেকে রেখে দিতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। একটা লেজি হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে একটা রুটির মতো করে নিব। ছোট রুটিটার মাঝখানে পুরটা দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে আর একটা গোল বলের মতো শেপ দিয়ে দিতে হবে। তো দেওয়া হয়ে গেলে আমি এটা কিন্তু বেলার দরকার নাই, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু চ্যাপটা হয়ে যাবে। তো লেজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি। আর এই পানিটা যখন বলক চলে আসছে এর মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে করে গরম পানির মধ্যে আটার লেজিগুলা দেওয়ার পর নিচে না লেগে যায়। এটাও আপনারা স্কিপ করতে পারেন, তবে যদি দেন সরিষার তেল দিবেন। এখন এগুলাকে দিয়ে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যখন দেখবেন আটার এই পুরবড়া লেজিগুলো হয়ে গেছে তখন দেখবেন পানির উপরে এই লেজিগুলো বেশি উঠছে। এই লেজিগুলো কিন্তু হয়ে গেছে, পানির উপরে সবগুলো লেজি বেশি উঠছে। এখন একটা একটা করে সবগুলো উঠিয়ে নিব পানিটা ঝরিয়ে। সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু এইভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা লেজিগুলোকে একটু ফ্রাই করে নিব, এতে করে এগুলা খেতে আরো বেশি ভালো লাগবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি অল্প একটু বাটার গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে এই পিঠাগুলোকে বা নাস্তাগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বাটারটাও স্কিপ করতে পারেন, এমনি শুকনো খোলা এগুলোকে ভেজে নিতে পারেন। যদি অল্প একটু বাটার অথবা ঘিয়ের মধ্যে ভেজে নেন এটা খেতে বেশি ভালো লাগবে। আমি দুইটা পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর নাস্তাগুলোর লুকটা একবার দেখেন, মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আর ভিতরটা দেখেন অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে এখানে সবজি অ্যাড করেছি। আপনারা কিন্তু সেম ভাবে চিকেনের পুর দিয়েও এটা করতে পারেন অথবা ডিম দিয়েও করতে পারেন। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে বানাবো অসংখ্য লেয়ারযুক্ত মিনি লাচ্ছা পরোটা। মিনি লাচ্ছা পরোটাটা এত বেশি টেস্টি হয়, আপনারা চাইলে যে কোনো মাংস, ডিম অথবা এমনিও খেয়ে নিতে পারবেন।
আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই মিনি লাচ্ছা পরোটাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন কাজটা। আমি এখানে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচের মতো। রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা আছে ওইটাই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে মিষ্টির জন্য হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, তার জন্য 2 চামচ হচ্ছে রেগুলার চামচ দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কিভাবে বুঝবেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে? যখন শুকনো উপকরণগুলো মাখানোর পর হাত দিয়ে এরকমভাবে মুঠি দেওয়ার পর দেখবেন শক্ত একটা দলা ফেঁকে গেছে, আবার এটাকে চাপ দেওয়ার পর কিন্তু একদম জুরজুরে হয়ে ভেঙে যাবে। ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার এই শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর শুকনো উপকরণগুলো মাখানোর ফলে পরোটাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করব। যেরকম আমরা রুটি পরোটার ডো তৈরি করি, একদম নরম না আবার একদম হার্ডও না। তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুতে নিয়েছি। যত বেশি মুতে নেবেন পরোটাটা তত বেশি সুন্দর হবে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। এখন হচ্ছে আমি এটাকে রেস্টে রাখবো কিছুটা সময়ের জন্য। উপর থেকে একটু তেল খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে যদি এটাকে রেস্টে রাখেন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে ডোটা অনেকটাই সফট হবে। আর এদিকে আমি একটা আটা তৈরি করে নিয়েছি পরোটার মধ্যে দেওয়ার জন্য। আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। প্রায় 2 টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়েছি। খুব ভালোভাবে একসাথে এটাকে মিশিয়ে একটা আটা তৈরি করে নেব, যেটা পরোটা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজে লাগবে। আমি সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে এই আটাটা তৈরি করি। আপনারা চাইলে কিন্তু ময়দা অথবা আটা দিয়েও তৈরি করতে পারেন। এটা একটু ঘন টাইপের হবে, এত পাতলা হবে না। আটাটা কিন্তু একদম রেডি। আর এখানে যে তেলটা দিয়েছি ওইটা হচ্ছে ভাজা পোড়ার যে পোড়া তেলটা থাকে ওইটা, যার জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এখন হচ্ছে এই ডোটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিব। আর প্রথমে কিন্তু ডোটাকে ময়ান করে নিতে হবে। ডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে আসছে দেখেন। একটা বোর্ডের উপর নিয়ে ডোটাকে আমি আরও কিছুটা সময় কিন্তু মুথে নিয়েছি। যত বেশি মুথে নেবেন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে আর পরোটাগুলো বানাতে অনেকটা ইজি হবে। এই ডোটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে কিছুটা লেচি কেটে নিব। এই লেচিগুলো কিন্তু ছোটো করে তৈরি করব, কারণ আমি মিনি লাচ্ছা পরোটা বানাবো, সো এত বেশি বড় করার দরকার নাই। এখন হচ্ছে এভাবে সবগুলো লেচিকে আমি গোল গোল করে রেখে দিচ্ছি। এগুলাকে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব। আর এটাকে রেস্টে রাখার আগে উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে এই যে লেচিগুলো আরও বেশি সফট হয়ে যাবে আর পরোটাগুলো বানাতে অনেকটাই সহজ হবে। আমি ঠিক যেভাবে পরোটাগুলো বানাই সেভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করছি। খুঁটিনাটি যত টিপস আছে সবগুলো কিন্তু শেয়ার করছি, যার জন্য ভিডিওটা একটু লং হচ্ছে। তো সবগুলো লেচির মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এগুলো অনেক বেশি সফট হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর এই লেচিগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই এই লেচিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি একটা লেচি দিয়ে। এই রুটিটা নর্মাল রুটির মতোই হবে, না পাতলা না মোটা। আমি এখানে কিন্তু কিছুটা ময়দা দিয়ে রুটিটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা ছাড়া বা আটা ছাড়াই রুটিটা তৈরি করে নেবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে। রুটির থিকনেসটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রুটিটা কিন্তু না পাতলা না মোটা। এখন হচ্ছে আমি আগে থেকে যে আটাটা তৈরি করে রেখেছিলাম এই রুটির উপরে কিন্তু আমি কিছুটা আটা দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি।
এটা অবশ্যই দিতে হবে। এই কাজটা অবশ্যই ঠিকঠাক করতে হবে। এটার জন্য লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভুজা যায়। এটা আপনারা মনে করে কিন্তু দিবেন। আর খুব ভালোভাবে পুরা রুটির গায়ে কিন্তু ব্রাশ করে নিতে হবে। আমি একটু স্লোভাবে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন হচ্ছে একটা পিৎজা কাটার নিয়েছি। এখন এইভাবে চিকন চিকন করে একটা সাইড থেকে কেটে নিব। এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন। একদম চিকন চিকন করে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আর এটার ফলে কিন্তু যে লাচ্ছা মিনি লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো একদম প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাবে। এভাবে কেটে নেবেন। আপনারা চাইলে কিন্তু নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে দেখেন। এখন হচ্ছে দুই পাশ থেকে আমি এভাবে হচ্ছে উঠিয়ে নিব, একটা রুলের মতো করে নিব। যদিও এগুলা রুল হবে না, তবে আমি দুই সাইড থেকে এভাবে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু তেল দেওয়া আছে এত কষ্ট হবে না, ইজিলি উঠিয়ে নিতে পারবেন। এই কাজটা একটু ধীরস্থিরভাবে কিন্তু করতে হবে। দেখেন আমি কিন্তু সবগুলো একসাথে করে নিয়েছি। এই পর্যায়ে এসে কি করতে হবে, দুই হাতে ধরে এটাকে একটু টান দিয়ে লম্বা করতে হবে। হালকা হাতে, একবারে চাপ দিয়ে ধরা যাবে না, তাহলে এই লেয়ারগুলো একসাথে লেগে যেতে পারে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে টান দিবেন দুই মাথা ধরে, তাহলে কিন্তু লম্বা হবে অনেকটা। তারপর হচ্ছে এভাবে গোল করে একটা পেঁচিয়ে নিতে হবে আর কি, আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে পেঁচানোর পর এই যে অংশটা আছে এটা কিন্তু মাথাটা নিচের দিকে দিয়ে আমি হালকা হাতে প্রেস করে নিচ্ছি। এত বেশি চাপাচাপি এখন করব না, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা তৈরি করে দেখাচ্ছি। রুটিটা আমি আগেই তৈরি করে নিয়েছি, দেন আমি উপরে আগে থেকে যে আটাটা তৈরি করেছি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ওইটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তারপর একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে হচ্ছে চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে এভাবে উঠে একটু হালকা হাতে টান দিয়ে লম্বা করে এভাবে পেঁচিয়ে নিয়েছি, যেভাবে আমরা লেচিগুলো নর্মালি পেঁচাই। তো সবগুলো হয়ে গেছে। এখন উপর থেকে আবারও সবগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তবে দিবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো অটোমেটিক একদম খুলে আলাদা হয়ে যাচ্ছে তেলটা দেওয়ার কারণে। দিয়ে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য আর কি রেস্ট রাখবো, যতক্ষণ আমি হচ্ছে চুলাটা অন করব আর ফ্রাই প্যানটা আর কি গরম করব। আর ততক্ষণ পর্যন্ত আর কি ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এত বেশি তেল দিব না, কারণ এই পরোটা ভাজতে এত তেল লাগে না। ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে হাত দিয়ে কিন্তু পরোটাগুলো একটু চাপ দিয়ে একটু বড় করে দিচ্ছি। এত বড় হবে না, হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটু বড় করে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আর চুলা আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। এই পরোটাগুলো ভাজার জন্য চুলা আঁচটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো আছে, যেটাকে বলে একদম লো আছে। এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এক সাইডের কালারটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়েছে, তারপর আমি এটাকে উল্টে দিয়েছি। আর এই পাশটাতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প করে দিব। আর অনবরত কিন্তু এগুলো উল্টে পাল্টে ভেজে দিব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুন্দর একটা কালার আসবে, আর সেই সাথে হচ্ছে এই লেয়ারগুলো বোঝা যাবে। কিছুক্ষণ ভাজার পরে লেয়ারগুলো একদম আলাদা হয়ে যেতে থাকবে। এই মিনি লাচ্ছা পরোটাগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে। আমি সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো লেয়ার হয়েছে। একটা পরোটাও কিন্তু নষ্ট হয় নাই, প্রত্যেকটা পরোটাই মানে অসংখ্য লেয়ার হয়েছে। আর এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ উপরটা হয় একটু ক্রিস্পি টাইপের আর ভিতরটা কিন্তু নর্মাল যেরকম পরোটা হয় এরকমই লাগে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা তো আপনারা যে কোনো মাংস, চাপ বা এমনি অথবা ডিম দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু খুব মজার হয়। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।
মাত্র এক টুকরো চিকেন থাকলেই কিন্তু বিকেল অথবা সকালের নাস্তার জন্য এই মুচমুচে নাস্তাটা তৈরি করতে পারেন, যেটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। সেই সাথে একদম কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, আর এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে তখন শুধু তেলে ফ্রাই করে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক টুকরো চিকেন দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি চালের আটা নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি চালের আটা। আমি এখানে ভিজা চালের গুঁড়িটা নিয়েছি, যার জন্য এটাকে প্রথমে শুকনো কুলায় ভেজে নিতে হবে। আমি এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চালের এই গুঁড়িটার মধ্যে যে ভিজা ভাবটা ছিল, যেহেতু এটা ভিজা চালের গুঁড়ি, তার জন্য এটাকে ভেজে নিতে হবে। যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে ভাজার কোনো দরকার নাই। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। আমি একটা ডো তৈরি করে নিব গরম পানি দিয়ে। এই পানিটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর পানিটাকে আমি ফুটে আসার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা যে চালের গুঁড়িগুলো ছিল ওইটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি লো করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অফ করে দিব। তো খামিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এই খামিরটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। আর এদিকে এটার ভিতরে যে পুরটা ওইটা রেডি করে নিচ্ছি। একদম সিম্পলভাবে তৈরি করব, যেটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিব, অত বেশি তেল দেওয়া যাবে না। আমি এখানে 1 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিকেন। এখানে চিকেনের যে বোনলেস চিকেনটা আছে ওইটা আমি টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে সমপরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংসর একটা পিস নিয়েছি, নিয়ে এটাকে কিউব করে কেটে দিয়েছি। চাইলে কিন্তু এটাকে কিমা করেও দিতে পারেন। এখন কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি আদা রসুন বাটা সবকিছু একসাথে ছিল ওটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার আঁচটা কিন্তু অফ আছে। এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু অন করে দিব। এর আগে কিন্তু চুলার আঁচটা অফেই ছিল। এখন এই চিকেনটাকে রান্না করে নিব, আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে গেছে, যেহেতু চিকেনগুলো একদম ছোট করে কেটে দিয়েছি। দেখেন খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এটা যাতে একটু আটালু টাইপের হয়, যার জন্য আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এই সিদ্ধ আলুটা আমি একটু মাখিয়ে ভর্তা বানিয়ে আর কি দিয়ে দিচ্ছি। এতে করে এই চিকেনের পুরটা একটু আটালু টাইপের হবে, খেতেও ভালো লাগবে। তবে এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আবার চাইলে কর্নফ্লাওয়ার গুলিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিতে পারেন। ভিতরের পুরটা কিন্তু একদম রেডি। লাস্টে কাঁচামরিচ কুচি সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে আটা দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ঠান্ডা হয় নাই, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। এখন এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। যত বেশি ভালোভাবে মুথে নেবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। আর এখন আমি কিছুটা লেচি করে নিয়েছি, যে আমি রুটিগুলা তৈরি করব, যার জন্য লেচিগুলো আগে থেকে এরকম ছোট করে কেটে এইগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর একটা নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, আর এই রুটিগুলো কিন্তু নর্মালি যে চালের রুটি তৈরি করি তার থেকে একটু মোটা টাইপের হবে, এত বেশি পাতলা করা যাবে না। যদি সাইডগুলো ফেটে যায় কোনো সমস্যা নাই। আর এখন এগুলাকে বয়ামের মুখা অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু ডিজাইন হওয়ার জন্য কেকের যে মোল্ডগুলো আছে ছোটো কাপ কেকের ওইগুলা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এতে করে পিঠাগুলো বা নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো সবগুলো এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের একটা রুটি তৈরি করে তারপর এভাবে কেটে নিতে পারেন, এতে করে আরও বেশি সহজ হয়। একসাথে অনেকগুলো ছোটো পিঠা তৈরি হয়ে যায়।
তো এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো আবারও ময়ান করে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। পরবর্তীতে এগুলা দিয়ে আবারও রুটি তৈরি করে নিব আর এভাবে ছোট রুটি করে কেটে নিব। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি আর এইভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছোট রুটি নিয়েছি, তারপর এটার মাঝখানে আমি আগে থেকে যে চিকেনের পোটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়েছি। এত বেশি দিবেন না, তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে। পুরটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর আমি পানি লাগিয়ে নিচ্ছি সাইডগুলোতে। অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, নাহলে ফ্রাই করার সময় কিন্তু ভিতর থেকে যে পুরটা ওইটা বের হয়ে যাবে, ভালোভাবে দুইটা একসাথে সিল হবে না। তো আমি পানি লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটা আমি ছোট পিঠা নিয়ে উপরটাতে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই ডিজাইনটাই কিন্তু এভাবে থাকলেও কিন্তু সুন্দর দেখা যায়, তবে আমি যাতে খুব ভালোভাবে এটা জয়েন হয় তার জন্য আবারও এভাবে কেটে নিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা চাইলে করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তো দেখেন এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এগুলাকে পিঠাও বলতে পারেন, আবার নাস্তাও বলতে পারেন। তো দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে, আর এগুলা কিন্তু মেহমান আপ্যায়নও দিতে পারবেন, কেউ খেয়ে বুঝতেই পারবেন না, এত বেশি মজার হয় যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন। সামান্য একটু চিকেন দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যায়। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর অল্প আঁচে কিন্তু এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন না, তাহলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না। তো নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। এখন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি যে নাস্তাগুলো ছিল ভেজে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এক টুকরো চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই নাস্তাগুলো খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে হয় তখন কিন্তু খেতে পারেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু চিকেন আর আলুর পুরে একদম ঠাসা। আলু কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আলুর পরিমাণটা বেশি দিবেন না, যাতে একটু আঠালো হয় চিকেনের পুরটা, তার জন্য আর কি দেওয়া। তো অনেক বেশি সুন্দর হয়েছে, সেই সাথে অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা চাইলে সকালের নাস্তার জন্য অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এক টুকরো চিকেন দিয়ে এতগুলা নাস্তা। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।